রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে অভিযোগপত্র দিল গাম্বিয়া। প্রত্যাবাসনে বেইজিংকে আশ্বাস নেপিদোর। নির্বাচনে অভিবাসীদের সমর্থন পাবেন না ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কাছে বাণিজ্য সুবিধা ও রোহিঙ্গা ইস্যুতে জোরালো ভূমিকা চাইবে বাংলাদেশ। নিম্নচাপের প্রভাবে বিভিন্ন জায়গায় টানা বৃষ্টিতে জনদুর্ভোগ। আজ পরিস্থিতির উন্নতির পূর্বাভাস। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকির মুখে উপকূলীয় প্রাণ প্রকৃতি। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ঢুকছে লোনা পানি। এবং শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ। করোনায় মন্দির মণ্ডপে প্রসাদ ও পুষ্পাঞ্জলি সীমিত। ঢাকায় হচ্ছে না কুমারী পূজা। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি সুফি আহমেদ। সংবাদের শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাও পুরো খবরে। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যা ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে গাম্বিয়া। শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে তথ্য প্রমাণ সহ ৫০০ পৃষ্ঠার একটি স্মারক জমা দেয় আফ্রিকার দেশটি। এছাড়াও এই অভিযোগপত্রের সাথে অতিরিক্ত আরও ৫,০০০ পৃষ্ঠার সহায়ক তথ্যউপাত্ত জমা দেয় গাম্বিয়া। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য মিয়ানমার সরকার কিভাবে দায়ী এ সকল নথিপত্রে তা তুলে ধরা হয়। এদিকে গাম্বিয়ার দায়ের করা মামলাকে সমর্থন করে আবেদন পেশ করবেন নেদারল্যান্ডস এবং কানাডাও। গত বছরের নভেম্বরে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। প্রাথমিক শুনানির পর এই বছরের জানুয়ারিতে রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি ভিত্তিতে ৪ দফা অন্তর্বর্তী পদক্ষেপ নিতে মিয়ানমারকে নির্দেশ দেয় আদালত। রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে বলে চীনকে আশ্বস্ত করেছে মিয়ানমার। টেলিফোনে পররাষ্ট্রমন্ত্রীকে এই তথ্য জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে মিয়ানমারের নির্বাচনের পর প্রথম রাষ্ট্রদূত পর্যায়ে এবং পরে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের উদ্যোগের কথাও জানানো হয়েছে। ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসে বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখের বেশি রোহিঙ্গা। আগে থেকে ছিল আরও ৪ লাখ। আন্তর্জাতিক চাপে তাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষে ঢাকা নিষিদ্ধ চুক্তি হলেও প্রত্যাবাসন শুরু হয়নি আজও। এ নিয়ে শুরু থেকে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে সরকার। সে ধারাবাহিকতায় ঢাকায় জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ে ত্রিমুখী প্রস্তুতিমূলক বৈঠক শুরু করতে গুরুত্ব দিচ্ছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেনকে টেলিফোনে জানিয়েছেন রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে বলে চীনকে আবারও আশ্বস্ত করেছে মিয়ানমার। দুঃখজনকভাবে চীন এ যাবৎ এ ব্যাপারে মিয়ানমারের পক্ষাবলম্বনী করে এসছে। সেই পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে কিন্তু মিয়ানমার চীনকে আশ্বস্ত করেছে অথবা চীন আমাদেরকে মিয়ানমার আশ্বস্ত করেছে বলে বলবে, এতে খুব আশাবাদের কিছু দেখি না আমি। তবে আমরা আশা করব যে চীনের অবস্থান পরিবর্তিত হবে। চীনের অবস্থান যদি পরিবর্তিত হয় তাহলে এটা সম্ভব যে মিয়ানমারের উপর কিছু চাপ সৃষ্টি হবে এবং মিয়ানমার রাজি হবে তাদেরকে ফেরত নিতে। মন্ত্রণালয় আরও জানিয়েছে রোহিঙ্গা প্রশ্নে মিয়ানমারের সঙ্গে নানা পর্যায়ে যোগাযোগ রাখছে চীন। দেশটির এই উদ্যোগ সংকট সমাধানে সুফল আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তো মিয়ানমার আমরা বরাবরই দেখেছি যে কোনো না কোনো বিষয় নিয়ে আসে এবং সেই বিষয়গুলো নিয়ে তারা সবসময় পিছিয়ে দেয়। তবে আমি মনে করি যে চীনের যদি একটা বড় প্রেশার পড়ে তাহলে মিয়ানমার, আমার বিশ্বাস যে তখন সে সিরিয়াস হবে এই প্রত্যাবর্তনের বিষয়ে। এদিকে চীনের করোনা টিকা বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে পাবে বলে অভিহিত করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি জানিয়েছেন মহামারী পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীনের আগ্রহের কথা। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবেলায় ব্যর্থতা ও কট্টর অভিবাসন নীতির কারণে মার্কিন নির্বাচনে বেশিরভাগ অভিবাসীর সমর্থন পাবেন না বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই মনে করছেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
তারা বলছেন পরবর্তী প্রেসিডেন্ট যেই হোক তার কাছ থেকে বাণিজ্য সুবিধা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো ভূমিকা চাইবে বাংলাদেশ। ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। অর্থনৈতিক শক্তি আর সামরিক সক্ষমতায় বিশ্বের ১ নম্বর এ পরাশক্তি দেশটির নেতৃত্বে কে আসছেন সেদিকে নজর রাখছে বাংলাদেশ সহ সারা বিশ্ব। দেশটিতে থাকা বাংলাদেশি অভিবাসীরাও অপেক্ষা করছেন ভোটের জন্য। সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের বিভাজনের রাজনীতির কারণে অভিবাসী জনগোষ্ঠীর সমর্থন তিনি পাবেন না, তবে সব সমীকরণ বদলে দিতে পারে ইলেকটোরাল কলেজ পদ্ধতি। আর একজন প্রেসিডেন্ট চায়না ভাইরাস বলতে গিয়ে চায়না ইজ এ ডার্টি কান্ট্রি, সে বললো ইন্ডিয়া ইজ অলসো ডার্টি কান্ট্রি। তো এটা 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 মাইন্ডসেট বোঝা যায় যে ও কিভাবে দেখে। যদিও মোদি সাহেবের খুব বন্ধু, ব্যক্তিগত বন্ধু, কিন্তু আসলে হচ্ছে তার একটা রেসিস্ট বেন্ট অফ মাইন্ড, সেটা প্রকাশ পেল সারা পৃথিবীর কাছে। তবে কিছুটা ভিন্ন মত রাষ্ট্রবিজ্ঞানী ইমতিয়াজ আহমেদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের মতে যুক্তরাষ্ট্রের মোট জনশক্তির ৭১% শ্বেতাঙ্গ হওয়ায় অভিবাসী বা আফ্রিকান আমেরিকানদের সমর্থন খুব বেশি প্রভাব ফেলবে না। আমি যদি ওইভাবে ক্যালকুলেট করি তাহলে যারা ইমিগ্রেন্টস ইত্যাদি তারা খুব একটা ম্যাটার করার কথা না। এর কারণ হচ্ছে যে তাদের ভোটার টার্ন আউট 2016 ভোটার টার্ন আউট যদি দেখি, যেখানে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেন, সেটা ছিল 55.5%। এখন ওই 55.5%-এ বোঝা যাচ্ছে যে হোয়াইটদের একটা বড় অংশগ্রহণ ছিল। একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। মোট রপ্তানির 1/5 যায় দেশটিতে। অন্যদিকে সৌদি আরবের পর সবচেয়ে বেশি রেমিটেন্সও আসে যুক্তরাষ্ট্র থেকেই। অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা চেয়ে আসছে বাংলাদেশ। ভোটের পর এই বিষয়ে কোনো সুফল আসে কিনা তা জানতে এখন সময়ের অপেক্ষা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি সাধারণ নিম্নচাপের রূপ নিয়ে দুর্বল হয়ে খুলনা উপকূল অতিক্রম করেছে। তবে এর প্রভাবে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরে 4 নম্বর থেকে নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় এলাকার নৌবন্দরে জারি রয়েছে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত। এদিকে দুপুর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে নভেম্বরে আবারও নিম্নচাপের পূর্বাভাস দিচ্ছে। সে সময় ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা। গত 24 ঘন্টায় খেপুপাড়ায় সর্বোচ্চ 254 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় 44 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়ার আরো খবর জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আবহাওয়ার আজকের সবশেষ পরিস্থিতি নিয়ে আবহাওয়াবিদরা কি জানিয়েছেন এবং ঢাকার আজকের বৃষ্টিপাতের শঙ্কা আছে কিনা, ভারী বর্ষণের কোনো আশঙ্কা দেখা দিচ্ছে কিনা? গতকালকে যে ভারী বর্ষণের আভাস আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া হয়েছিল সেটি কিন্তু অনেকটাই নেই বলেছিল। তবে সকাল থেকে আমরা দেখেছি গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হয়েছে, আকাশে কখনো মেঘ কখনো হচ্ছে রোদ, এরকম আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ যেই আবহাওয়া অধিদপ্তর থেকে যে পূর্বাভাসটি দেওয়া হয়েছে সেটি সেই সংখ্যাটি অর্থাৎ যে স্থলচাপ হিসাবে সেটি এখন মানিকগঞ্জে অবস্থান করছে। আরেকটি বিষয় আমি একটু আপনাকে দর্শকদের জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে, সেটি হচ্ছে আবহাওয়া যে বিষয়টি সেটি হচ্ছে যে কেন আসলে এরকম বারবার এটি হচ্ছে। বঙ্গোপসাগরের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস বেশি, আর সেটি হচ্ছে বিভিন্ন যে সমস্ত সংস্থা রয়েছে, আমরা যুক্তরাষ্ট্র আবহাওয়া সংস্থা ক্লাইমেট প্রোটেকশন সেন্টার বলছে যে বছরে এই সময়টায় বঙ্গোপসাগরের তাপমাত্রা থাকার কথা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। 6 মাস ধরে সেখানে তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ কারণে গত এপ্রিলে ঘূর্ণিঝড় আম্পান ভয়ানক শক্তি নিয়ে বাংলাদেশে আঘাত করে। পাশাপাশি মৌসুমী বায়ু শক্তিশালী থাকায় জুলাই শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বর পর্যন্ত টানা 2 মাস চলে বন্যা, এবং এই 1 মাস ধরে বঙ্গোপসাগর ও বাংলাদেশের ভারতের পশ্চিমবঙ্গের অংশের তাপমাত্রা বেড়ে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। এজন্য সেখানে একের পর এক লঘুচাপ তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের তাপমাত্রা বাড়ার কারণে এবছর স্বাভাবিকের চেয়ে 20% বেশি বৃষ্টি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বিবেচনা করে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্র বন্দর এবং উপকূলকে 4 নম্বর সতর্কতা সংকেত থেকে নামিয়ে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি এসে নিরাপদ স্থানে অবস্থান করতে। আর সরকার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে উপকূলীয় নিম্নচাপ সম্পর্কে যেটি স্থল নিম্নচাপে পুরো পরিণত হয়েছে আর সে সম্পর্কে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে নিম্নচাপের প্রভাবে 22 থেকে
24 অক্টোবর পর্যন্ত দেশের উপকূল থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নিম্নচাপের যেটি স্থলচাপে রূপান্তরিত হয়েছে স্বাভাবিকের চেয়ে কিছুটা ঝড় বেশি হতে পারে। আর এই বিষয়গুলো অতিবৃষ্টির কারণে দেশের বেশিরভাগ নদ নদীর পানি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 3-4 দিনের মাথায় যে নিম্নাঞ্চল, বিশেষ করে বরিশালের কথা যদি বলি, উপকূলীয় অঞ্চলগুলো যেগুলো রয়েছে সেগুলোর নিম্নাঞ্চল কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। আর কৃষি আবহাওয়ার যে পূর্বাভাস, সেখানে বলা হয়েছে বৃষ্টি থেকে শীতকালীন ফসল রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে সবজির পানি যদি, যে এখন নিম্নাঞ্চল যে প্লাবিত হয়েছে সেই উপকূলীয় অঞ্চলগুলোতে শীতকালীন যে সবজি রয়েছে এবং সেগুলো থেকে যদি দ্রুত পানি অপসারণ না করা হয় তাহলে সেক্ষেত্রে বড় রকম একটি ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এখনকার পরিস্থিতির কথা আমরা যদি বলি, যে ঘূর্ণিঝড়টির আশঙ্কা করা হয়েছিল সেটি আসলে এখন আর ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলেই চলে। গতকালকে আবহাওয়া অফিস বলেছিল। আর আজকের পরিস্থিতি কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, তবে ভারী বর্ষণের যে আশঙ্কাটি ছিল সেটি এখন আর অনেকটাই অন্তত রাজধানীতে নেই বললেই চলে। রাজধানীর আগারগাঁও থেকে আবহাওয়ার সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন হোসেন। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএফ। দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার বিকেল থেকে বন্ধ শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল। এদিকে টানা বৃষ্টিতে অনেক সড়কে জমেছে পানি, বিপর্যস্ত জনজীবন। কখনো মুষলধারে, আবার কখনো থেমে থেমে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে এমন পরিস্থিতি উপকূলীয় জেলাগুলোতে, ভোগান্তিতে জনজীবন। বৃষ্টিতে অনেক শহরেই দেখা দিয়েছে জলাবদ্ধতা। বরিশালের সড়কে পানি জমে চলাচলে বিঘ্ন ঘটায় সবচেয়ে দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। আমরা পানিতে তলাই রয়েছি, পানি তো আর নিষ্কাশন হয় না, পানি তো ড্রেন সমস্ত কিছু বন্ধ, ঘর বাড়িতে তো পানিতে ঢুকে যাইতেছে। এখন আমরা কোথায় যাব, কিভাবে কি থাকবো? কামকাজে কর্মস্থলে যাবো তাও যাইতে পারি না, অবস্থা খুবই খারাপ। ঘরে খাবার দাবার তাও নাই। নগরী রাস্তাঘাট সম্পূর্ণ তলাইছে, আমাদের কাজ কমে অনেক অসুবিধা হইতেছে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে লক্ষ্মীপুর, বাগেরহাটেও। নোয়াখালীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকা প্লাবিত। লঘুচাপের প্রভাবে 2 দিন ধরে খুলনা অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। ঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রাথমিকভাবে যেটা দরকার, আমাদের নিয়ন্ত্রণ কক্ষ আমরা খুলেছি এবং পাশাপাশি আমাদের যে আশ্রয়কেন্দ্রগুলি, খুলনাতে প্রায় 814টি আশ্রয়কেন্দ্র আছে, সেগুলো আমরা প্রস্তুত করে রেখেছি। এদিকে লঘুচাপের প্রভাবে হঠাৎ করে লঞ্চ বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন যাত্রীরা। পাথারহাট যাইতেছিলাম মেডিসিন নিয়ে, আর দুর্যোগের কারণে তো যাইতে পারতেছি না। ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট বড় মিলে প্রায় কয়েকশো যানবাহন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খারাপ আবহাওয়ার কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে গত 2 দিন সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। আজকে আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় সকাল থেকে চলতে শুরু করেছে নৌযান। ঘাটে যাত্রীদের চাপ অনেক বেশি। এ বিষয়ে আরও জানাতে শিমুলিয়া ঘাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, একটু জানতে চাই শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের নদীর আজকের পরিস্থিতি কি এবং কখন থেকে নৌযান চলাচল শুরু হলো, মূলত কি কি নৌযানগুলো আজকে চলছে? দেখুন, বৈরী আবহাওয়ার কারণে কিন্তু প্রায় বৃহস্পতিবার থেকে 2 দিন কিন্তু শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের লঞ্চ সহ স্পিডবোট চলাচল বন্ধ ছিল। আজকে কিন্তু সকাল 8টা থেকে এই নৌরুটে হীরক 1 এবং শাহজাহান 2 নামের 2টি লঞ্চ মাঝিরকান্দিয়া এবং কাঁঠালবাড়ির উদ্দেশ্যে কিন্তু প্রায় 5 শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে গেছে। এবং আমি যদি আজকের নদীর অবস্থাটা একটু বলি, তাহলে সেক্ষেত্রে বলবো যে সকাল থেকে কিন্তু প্রকৃতির যে বিরূপ আবহাওয়া এবং গুড়ি বৃষ্টির সাথে কিন্তু পদ্মা এখনো কিন্তু অনেকটা উত্তাল, এবং এই উত্তাল পদ্মায় কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে লঞ্চ যে সময়টাতে বন্ধ ছিল সেই সময়টাতে কিন্তু ট্রলার নিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করে কিন্তু আমরা এখান থেকে ইঞ্জিন চালিত ট্রলার আমরা কাঁঠালবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখেছি। এবং কিছুটা সময় পরে যখন 8টা নাগাদ এই নৌরুটে আসলে লঞ্চ এবং সিবোট চলাচল শুরু হয়, সেটি এখন বৃষ্টি এবং আবহাওয়া অনেকটা অনুকূলে থাকার কারণে কিন্তু স্বাভাবিকভাবে চললেও আসলে ঘাট কর্তৃপক্ষ বলছে যে যদি আবহাওয়া অনুকূলে না থাকে এবং বৃষ্টির তীব্রতা আরো বাড়ে, সেক্ষেত্রে কিন্তু আবার
এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু লঞ্চ এবং সিবোট চলাচল বন্ধ হয়ে যাবে। এবং আমরা সকাল থেকে কিন্তু এই ঘাটের বেশ কয়েকটি পল্টন আমরা ঘুরে দেখেছি। আমরা দেখেছি যে এই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আপনি জানেন যে শারদীয় দুর্গোৎসবের ছুটি চলছে এবং এই ছুটির সময়টাতে যারা পরিবার বা প্রিয়জনের সাথে বাড়িতে পুজো কাটানোর জন্য আসলে যাচ্ছেন তারা কিন্তু। শুভ ঘোষ, আরেকটি বিষয় একটু জানতে চাই যে এই নৌরুটে ফেরি চলাচল করছে কিনা, এবং বিআইডব্লিউটি থেকে কিন্তু বলা হয়েছে যে সকল ধরনের নৌযান চলাচল কিন্তু বন্ধ। এই যে আজকে থেকে যে চলা শুরু হয়েছে, এটিকে আসলে বিআইডব্লিউটি থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে? আর ফেরি চলাচলের বিষয় কি বলছে? দেখুন, ফেরি চলাচলের বিষয়টি কিন্তু বলতে গেলে গত 15 তারিখ বিকেল 3টা থেকে কিন্তু এই নৌরুটে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার ফেরি চলাচল কিন্তু বন্ধ রয়েছে। এবং বিআইডব্লিউটি এবং বিআইডব্লিউটিসির সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে চ্যানেলের যে নাব্যতা সংকট, এই নাব্যতা সংকটের যে ওয়াটার লেভেল সেখানে কিন্তু এখন 2 থেকে 3 ফিট পানি রয়েছে, কিন্তু একটি ফেরি স্বাভাবিকভাবে চলতে গেলে সেখানে 7 থেকে 8 ফিট পানির প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু প্রায় 8টিরও বেশি ড্রেজার দিয়ে কিন্তু যে লোহজংয়ের যে হাজরা পয়েন্টের চায়না চ্যানেলটি রয়েছে সেখানে কিন্তু ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে। এবং তারা বলছেন যে ড্রেজিং কার্যক্রম স্বাভাবিক হলে এবং চ্যানেলে যদি নাব্যতা ফিরে আসে তখন কিন্তু তারা সব কয়টি ফেরি চালাতে না পারলেও ছোট যে ফেরিগুলো আছে সেগুলো আবার পুনরায় তারা চালু করতে পারবেন। কিন্তু এই নাব্যতা সংকটের কারণে কিন্তু আপনি জানেন যে 18 তারিখেও কিন্তু লঞ্চ এবং সিবোট চলাচল এই নৌরুটে বন্ধ হয়ে গিয়েছিল। এবং কবে নাগাদ আসলে এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এটি কিন্তু তারা এখনো নিশ্চিত ভাবে বলতে পারছেন না। আমরা কিন্তু সকাল থেকে আরেকটি বিষয় দেখেছি যে এই যে চলাচলে যে একটি দুর্ভোগ, এই দুর্ভোগের কারণে কিন্তু দক্ষিণবঙ্গগামী যে মানুষরা রয়েছে তাদের কিন্তু এই বৃষ্টির মধ্যে একেবারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই ঘাটে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার পরও যেখান ঘাট আসলে চালু করার বা লঞ্চ চালু করার যে প্রক্রিয়াটি রয়েছে তারা চালু করার পরেও আসলে অল্প সংখ্যক লঞ্চ সীমিত আকারে চলার কারণে কিন্তু এই দুর্ভোগের মাত্রা কিন্তু আরো বাড়ছে বলে তারা মনে করছেন। এবং তারা দাবি করছেন যে যত দ্রুত সম্ভব যে পয়েন্টটিতে আসলে নাব্যতার সংকট রয়েছে সেটি যাত্রীরা নিশ্চয়ই এই ছোট ছোট লঞ্চ বা স্পিড বোট গুলোতে করে হচ্ছে পারাপার হচ্ছে, কিন্তু মালবাহী যে ট্রাকগুলো বা হচ্ছে যানবাহন সেগুলো আসলে কোন রুট ব্যবহার করছে, কি পরিমাণে চাপ রয়েছে ঘাটে? ঘাট কর্তৃপক্ষ যে মুহূর্ত থেকে আসলে এই ফেরি চলাচল বন্ধের অনির্দিষ্টকালের জন্য বন্ধের একটি ঘোষণা তারা দিয়েছেন, সেই মুহূর্ত থেকে ঘাটে পারাপারের জন্য অপেক্ষমান যে পণ্যবাহী যানবাহনগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই তারা বিকল্প রুট, ঘাট কর্তৃপক্ষ যেমনটি বলছিল যে আপনারা বিকল্প রুট ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা বিকল্প রুট ব্যবহার করে অধিকাংশই চলে গেছে। এবং যারা আসলে স্বল্প সংখ্যক টাকা নিয়ে আসলে এসেছেন, যারা আসলে আর্থিক সংকটে রয়েছেন, শুধু সেই কিছু সংখ্যক পণ্যবাহী গাড়ি কিন্তু আমরা সকাল থেকে দেখেছি এখানে পারাপারের অপেক্ষায় এখনো এই ঘাটের যে পার্কিং ইয়ার্ড রয়েছে সেখানে অপেক্ষমান আছেন। শিমুলিয়া কাঁঠালবাড়ি থেকে ঘাট পরিস্থিতি সবশেষ খবর জানাচ্ছে সহকর্মী শুভ ঘোষ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকির মুখে উপকূলীয় জেলা সাতক্ষীরার প্রাণ প্রকৃতি। সাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বাঁধ ভেঙে সমুদ্রের পানি ঢুকে লবণাক্ততা বাড়ায় 11 বছরে মারা গেছে 1 লাখেরও বেশি গাছ। বন বিভাগ বলছে এভাবে গাছ মারা যাওয়ায় হুমকিতে পড়ছে এলাকার জীববৈচিত্র্য ও কৃষি উৎপাদন। আর লবণাক্ততা ঠেকাতে টেকসই বাঁধের দাবি স্থানীয়দের। 2009 সালে ঘূর্ণিঝড় আইলার পর লন্ডভন্ড হয়ে যায় দেশের উপকূলীয় এলাকা। সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে পড়ায় গাছ মারা যাওয়ার পাশাপাশি বন্ধ হয়ে যায় ফসল, শাকসবজির উৎপাদন। এই প্রতিকূলতার মাঝেই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় উপকূলীয় জেলা সাতক্ষীরার মানুষ। কিন্তু 2019-এ ঘূর্ণিঝড় ফণী আর এবছর আমপানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে আবারও তছনছ হয়ে যায় জেলার শ্যামনগর ও আশাশুনি এলাকা। বেড়িবাঁধ ছাপিয়ে লবণ পানি ঢুকে পড়ে গাবুরা, পদ্মপুকুর, প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায়। বন বিভাগ বলছে অতিরিক্ত লবণাক্ততা সহ্য করতে না পেরে এসব এলাকায় মারা গেছে লক্ষাধিক গাছ। নতুন রোপণ করা চারাগাছ বা ক্ষেতের ফসলও টিকছে না। লবণ পানি ঢোকার কারণেই এই এলাকার সমস্ত সবুজ গাছপালাগুলি মারা যাচ্ছে। আমফানের পরে আমাদের এলাকায় নোনা পানি ঢুকিয়া আমাদের গাছগাছগুলো, সবুজ গাছগাছগুলো মারা যাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।
পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে লবণ সহিষ্ণু বিভিন্ন প্রজাতির গাছ রোপণের পরিকল্পনা করছে বন বিভাগ। এলাকায় জীববৈচিত্র্য ফেরাতে ও জলবায়ু পরিবর্তনের প্রভাব রুখতে সরকার কাজ করছে জানালেন জেলা প্রশাসক। আমরা বিশ্বাস করি যে এই অঞ্চলে মানুষকে এই মরুকরণ বলেন অথবা এই যে গাছপালা তার যে জীববৈচিত্র্য যেটা এটাকে সংরক্ষণ করার জন্য মানুষকে এগিয়ে আসতে হবে এবং অবশ্যই সরকার এবং এখানে অনেক এনজিও কাজ করে। উপকূলীয় এলাকায় সমুদ্রের লবণাক্ত পানি ঢোকা রোধ করা গেলে এবং বৃষ্টিপাত বেশি হলে মাটি ধীরে ধীরে আবার ফসল ফলার উপযুক্ত হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার সংক্রমণ ঝুঁকিতে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান বন্ধ থাকলেও থেমে নেই গাছ চোরদের দৌরাত্ম্য। রাতের অন্ধকারে সংঘবদ্ধ চক্র কেটে নিচ্ছে সেগুন, আপসমনি, চাপালি, সাগর সহ মূল্যবান সব বনজ সম্পদ। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে উদ্যানের সংবেদনশীল জীববৈচিত্র্য। স্থানীয়দের দাবি, বন বিভাগের কর্মীদের যোগসাজশেই হচ্ছে এসব চুরির ঘটনা। বৈচিত্র্যপূর্ণ উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চল করোনার কারণে বন্ধ রয়েছে মার্চ থেকে। তবে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকলেও থামেনি গাছ চোরদের দৌরাত্ম্য। উদ্যানের বাঘমারা ক্যাম্পের সামনের টিলায় গত কয়েকদিনে কেটে নেওয়া হয়েছে অন্তত 10টি মূল্যবান গাছ। রাতের আধারে বনের বিভিন্ন টিলা থেকে পুরনো গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। লাউয়াছড়া বন রক্ষা আন্দোলন কমিটি জানিয়েছে, গত 6 মাসে চুরি হয়েছে অন্তত 2 শতাধিক গাছ। এগুলো এখন সময় কাটে, আমরা তো যখন শব্দ পাই তখন আসি এগুলা জব্দ করি। এখন আমরা যখন ডিউটি আসি, ডিউটি আমাদেরকে দেখলে তো কাটবে না। একদিন 2টা উদ্ধার করছি আর একদিন 3টে উদ্ধার করছি। দুর্লভ প্রজাতির বিভিন্ন জীবজন্তু ও কীটপতঙ্গের আবাস এই উদ্যান। ক্রমাগত গাছ চুরি হওয়ায় এসব বন্যপ্রাণীর আবাসস্থল হারানোর পাশাপাশি হুমকির মুখে লাউয়াছড়ার সংবেদনশীল জীববৈচিত্র্য। যে পরিমাণ গাছ যাচ্ছে, বন বিভাগের কারো যদি জড়িত না থাকে এই পরিমাণ গাছ যাওয়ার কথা না। বন বিভাগের সিপিসির যে সদস্যগুলো আছে এরা জড়িত থাকার কারণেই এই ধরনের গাছ কাটা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশবিদরা বলছেন, বন বিভাগের নজরদারির অভাবে দিনের পর দিন গাছ কাটছে দুর্বৃত্তরা। গাছ চুরির সঙ্গে বন বিভাগের কিছু কর্মীও জড়িত, অভিযোগ তাদের। এই নির্দিষ্ট গাছ চোর বাহিনী সেখানে গাছ কাটা শুরু করেছে এবং নির্বিচারে এই করোনাকালীন সময় কিন্তু আমাদের লাউয়াছড়ায় গাছ কাটা হয়েছে। এবং যারা দেখভালের দায়িত্ব আছেন তাদের সদিচ্ছার অভাব কারণে এবং তাদের দায়িত্বহীনতার কারণে আমি মনে করি এই কাজগুলো এখানে ঘটেছে। তবে বন বিভাগ দাবি করেছে, উদ্যানের গাছ চুরি বন্ধে অভিযান চলমান রয়েছে। এবছরের জানুয়ারি থেকে চুরি হওয়া প্রায় 900 ঘনফুট কাঠ জব্দ করার পাশাপাশি 35টি মামলা হয়েছে। চোর তো আর বসে থাকে না, তারাই করেছে। আসলে এগুলোর গাছ কাটার সাথে 2-1 জনের মামলাও হয়েছে, তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। সেই সময় যখন গাছ কেটেছে তখনও মামলা হয়েছে। আর আসলে যেটি হয় যে আবার স্টাফের কোনো নেগলিজেন্স আছে কিনা সেটিও কিন্তু আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। জীববৈচিত্র্যে ভরপুর 1250 হেক্টরের লাউয়াছড়া উদ্যানকে 1997 সালে জাতীয় উদ্যান ঘোষণা করে সরকার। বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য বিখ্যাত এই সংরক্ষিত বনাঞ্চল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 14 জন, তাদের মধ্যে পুরুষ 13 জন এবং নারী 1 জন। এ নিয়ে করোনায় দেশে মোট 5761 জনের মৃত্যু হয়েছে। সারা দেশে মোট 111টি ল্যাবে 24 ঘন্টায় 14,119টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে 1586 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.23%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন শনাক্ত সহ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,96,413 জন। আর 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,533 জন। এই নিয়ে মোট সুস্থ হলেন 3,12,065 জন করোনা রোগী। দেশে প্রতি বছর 8,500 মানুষ মুখের ক্যান্সারে মারা যান। নতুন করে আক্রান্ত হন 13,500। এই তথ্য ক্যান্সার গবেষণায় দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থা IARCর। ধূমপান ও তামাক জাতীয় দ্রব্যই মুখের ক্যান্সারের বড় কারণ। 70 পেরিয়েছেন সিরাজুল ইসলাম। বয়স আর দারিদ্র্যের সঙ্গে যুক্ত হয়েছে ক্যান্সার। চিকিৎসার অর্থ জোগাতে না পেরে সবকিছু ছেড়ে দিয়েছেন ভাগ্যের ওপর। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুরে বাড়ি সিরাজুলের। এই গ্রামে গত 5 বছরে ক্যান্সারে মারা গেছেন 3 জন। স্বজন ও গ্রামবাসী জানান,
সবারই তামাক সেবনের অভ্যাস ছিল। যে দুইজন আমাদের এখন একজন ইন্তেকাল করছেন, কয়েকদিন আগে আরেকজন আছেন এখনো। এনারাও পান এবং আলা জর্দা ভালো বেশি খেতেন, আমরা দেখেছি। কোনো জিনিস খাইও না। এখন ডাক্তারের কাছে নিয়ে গেলেন, ডাক্তার তো বললো অপারেশন করতে হবে। আমাদের তো গরিব মানুষ, আমরা তো টাকা পয়সা কোনো ব্যবস্থা করতে পারি নাই। দেশের ৩৫% মানুষ কোনো না কোনোভাবে তামাক ব্যবহার করে। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে। বিড়ি, সিগারেট, জর্দাগুলের ব্যবহার বাড়াই তৈরি হয়েছে নতুন উদ্বেগ। কীভাবে সিগারেট খাওয়া শিখলেন? আমার নানি কইতো বিড়িটা ধরে আর বিড়িটা ধরে আনতাম আর খাইতাম। তখন আমার বয়স কত ছিল? 5 বছর। কতদিন ধরে সিগারেট খান? 30-35 বছর হয়েছে। আপনি কত বছর বয়স থেকে খাওয়া শিখছেন? 12 বছর বয়স থেকে। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অ্যান্ড ক্যান্সার IARCর তথ্য মতে খাদ্যনালীর পরই দেশের সবচেয়ে বেশি রোগী মুখের ক্যান্সারের। তবে প্রতিরোধযোগ্য এই ক্যান্সার নির্ণয়ে নেই কোনো স্ক্রিনিংয়ের ব্যবস্থা। মুখের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার প্রচণ্ডভাবে বেড়ে গেছে বাংলাদেশে। সুতরাং এটা প্রিভেনশন করা ছাড়া, মানে স্মোকলেস টোবাকো কমিয়ে আনা ছাড়া এই ধরনের ওরাল ক্যান্সার বা খাদ্যনালীর ক্যান্সার কমানো আর কোনো উপায় নেই। মুখগহ্বরের ক্যান্সার স্ক্রিনিং এর কার্যক্রমটা হাতে নেওয়া উচিত। রাষ্ট্রীয়ভাবে খুব জোর দেওয়া উচিত এই যে ওরাল ক্যান্সার সম্পর্কে প্রতিরোধের যে জনসচেতনতা যেটুকু সৃষ্টি করা দরকার, এবং রাষ্ট্রীয়ভাবে যা করবে তার পাশাপাশি আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। দেশে প্রতি বছর 1.5 লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হন, মারা যান 1,08,000-এর মতো। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গাপূজার আজ মহা অষ্টমী। সকাল 9:57 দেবীর মহা অষ্টমী কল্পারম্ভ ও মহা অষ্টমী বিহিত পূজা শুরু হবে। তবে করোনার কারণে এবার ঢাকায় হচ্ছে না কুমারী পূজা। এছাড়াও মহা অষ্টমীতে মন্দির মণ্ডপে পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের কথা থাকলেও এবার শুধু পুষ্পাঞ্জলির ব্যবস্থা সীমিত আকারে করা হয়েছে। এছাড়াও প্রসাদ হিসেবে অন্যান্য বছরগুলোর মতো খিচুড়ি বিতরণ করা হবে না। সকাল 10:45 ভক্তদের জন্য অঞ্জলি প্রদান সরাসরি টেলিভিশনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখানো হবে। এছাড়াও সন্ধ্যায় আছে সন্ধি পূজা, এর আগে শুক্রবার সপ্তমী পূজা এবং সন্ধ্যা আরতির মধ্য দিয়ে মহাসপ্তমী পালিত হয়েছে। আগামীকাল রোববার মহানবমী এবং সোমবার দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। মহাষ্টমীর আরও খবর জানাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, মহাষ্টমীর কল্পারম্ভ এবং অষ্টমী বিহিত পূজা 9:57 শুরু হওয়ার কথা রয়েছে। এখন সেখানে কি কি আনুষ্ঠানিকতা চলছে? দেখুন, আজকে যে মহাষ্টমীর যে পূজাটি, সেই মহাষ্টমীর পূজাটি কিন্তু আসলে শুরু হয়েছে এবং মহাষ্টমীর যে পূজা, সেই মহাষ্টমী পূজার শেষ হওয়ার পরে হবে সন্ধি পূজা এবং সন্ধি পূজা পরেই আসলে মহাষ্টমীর যে মূল আকর্ষণ সেটি অঞ্জলি প্রদান। সেই অঞ্জলি প্রদানটি ভক্তরা অঞ্জলি প্রদান করবেন বেলা 10:45 এবং এবার কিন্তু আসলে একটু ভিন্নভাবে পূজা উদযাপন হচ্ছে। তার কারণ আপনি জানেন যে এবার করোনা মহামারীর মধ্যে রয়েছে সারা বিশ্ব এবং সেই করোনা মহামারীর কারণে এবার কিন্তু ভক্তদের যে উপস্থিতি, সেই ভক্তদের উপস্থিতি কিন্তু আসলে আমরা অনেকটাই কম দেখছি এবং আগে থেকে কিন্তু আসলে জানানো হয়েছে যে বিশেষ করে অঞ্জলি প্রদানের সময় যেন খুব বেশি ভিড় না করা হয়, সামাজিক দূরত্ব যাতে মানা হয়। তার কারণ যেহেতু করোনা মহামারীর একটি বিষয় এখানে থেকেই যাচ্ছে। তো তারপরেও কিন্তু আমরা আসলে সকাল থেকেই দেখছি যে যখন পূজা শুরু হয়েছে, মহাষ্টমী পূজা শুরু হয়েছে, তারপর থেকেই ভক্তদের কিন্তু আমরা এখানে আসতে দেখছি, তারা প্রার্থনা করছেন এবং যে মহাষ্টমী পূজা, সেই মহাষ্টমী পূজাতে দেবীর আরাধনা কিন্তু করা হচ্ছে এবং এই শারদীয় দুর্গা উৎসবে অষ্টমী যে পূজা, সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই কিন্তু আসলে ধরা হয়। এদিন কিন্তু আসলে রীতি মেনে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি প্রদান করা হয় এবং বিধিসম্মত ভাবে অষ্টমী বিহিত পূজা করে দেবী দুর্গার
কৃপা প্রার্থনা করেন ভক্তরা এবং অষ্টমী তিথির পূজায় আসলে 9টি পাত্রে আমাদের যে উপস্থিতি মণ্ডপগুলোতে সেটা কিন্তু অনেক বেশি থাকে এবং এই যে মণ্ডপে ভক্তদের উপস্থিতি, বিশেষ করে আমি কিছুক্ষণ আগে যে পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদকের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে গত বছর আসলে এই মহাষ্টমীর যে পূজাটি শুরু হয়েছে এই সময়তেই অন্তত পক্ষে 10,000 মানুষের উপস্থিতি হয়ে থাকে, কিন্তু এবছর যেহেতু করোনা মহামারী সে কারণে কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভক্তদের উপস্থিতি কিন্তু খুব বেশি নয়। পূজা শুরুর সময় যদি 10,000 মানুষের উপস্থিতি থাকে সেক্ষেত্রে আসলে অঞ্জলি প্রদানের সময় এই সংখ্যাটি কিন্তু অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আসলে স্বাস্থ্যবিধির যে বিষয়টি সেটি কিন্তু আসলে পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হতো না। সেই কারণেই এবছর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশনে এটি কিন্তু আসলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। যারা বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছেন তাদের স্বাস্থ্যবিধি বিষয়টি যাতে পুরোপুরি নিশ্চিত হয়। অনেকে শিশুদেরকে নিয়ে মণ্ডপে আসেন, শিশুরা যাতে এই করোনায় আক্রান্ত না হয় সেই সব কারণে সেই সব বিবেচনা করেই কিন্তু আসলে এবার টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই অঞ্জলি প্রদানের বিষয়টি আসলে সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। সেটি আসলে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু আসলে বিষয়টি ভালোভাবে নিয়েছেন এবং অনেকেই কিন্তু আসলে আমরা দেখছি যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা টেলিভিশনে যে সরাসরি সম্প্রচার হচ্ছে অঞ্জলি প্রদান, সেখানে কিন্তু আসলে তারা সেইভাবেই করে অঞ্জলি প্রদান করছেন। এবং আপনাকে সব শেষে আসলে জানাতে চাই যে এবছর আমরা যেটি দেখছি যে নিরাপত্তার যে বিষয়টি পূজা মণ্ডপগুলোতে সেটিও কিন্তু আসলে ব্যাপকভাবে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কোনো অপ্রীতিকর ঘটনা সেটি কিন্তু আসলে কোনো পূজা মণ্ডপগুলোতেই ঘটেনি। এবং সার্বজনীন যে একটি উৎসব দুর্গাপুজো, শুধুমাত্র যে হিন্দু ধর্মাবলম্বীরাই মণ্ডপে এসেছেন তা কিন্তু নয়। আমরা দেখেছি যে অনেক অন্যান্য ধর্মের মানুষও কিন্তু এই পূজা দেখার জন্য মণ্ডপে আসছেন, তবে অন্যান্য বছরের মতো কিন্তু এবার আসলে সেই ভিড়টি নেই। কিন্তু সার্বজনীন যে একটা উৎসব, সার্বজনীন একটা উৎসবেই কিন্তু আসলে রূপ নিয়েছে দুর্গা পূজা। তো আমার কাছে এই ঢাকেশ্বরী মন্দির থেকে এটি ছিল। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে মহাষ্টমীর নানা আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। মহাষ্টমীর আরও খবর জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই চট্টগ্রামে, সেখানে রয়েছে সহকর্মী আহসান রিটন। রিটন, একটা বিষয় দেখা যায় যে সবসময় আসলে বিভাগীয় শহরগুলোতে পূজা মণ্ডপে প্রচুর পরিমাণে ভক্তদের ভিড় হয়, বিশেষ করে চট্টগ্রামে পূজা মণ্ডপে প্রতি বছর আমরা দেখি প্রচুর পরিমাণে ভক্তরা ভিড় করে। এই বছর যেহেতু করোনা মহামারীর কারণে সীমিত করা হয়েছে আয়োজন, একটু জানতে চাই চট্টগ্রাম পূজা মণ্ডপে সবকিছু মিলিয়ে প্রতিকূল আবহাওয়া কি পরিমাণে ভক্তরা সমাগম হয়েছে? শুরুতে বলে রাখি, আসলে অন্যান্যবার চট্টগ্রামের প্রতিটি পূজা মণ্ডপে যেরকম মানুষজনের ভিড় থাকে, অর্থাৎ পূজার্থীরা তাদের মায়ের চরণে অঞ্জলি দেওয়ার জন্য যে পরিমাণ মানুষ এখানে ভর করে এই ভিড় করে, এবার আসলে সেই চিত্রটা একেবারেই ভিন্ন। আমরা এটি আসলে সকালবেলা দর্শনার্থীর সংখ্যা এমনিতে একটু কম হয়, কিন্তু আমরা গতকালকে সন্ধ্যায় চট্টগ্রামের যে কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির যে মণ্ডপ চট্টগ্রামের জ্যামশন হল প্রাঙ্গণে, সেটি এবং অন্যান্য প্রাঙ্গণগুলোকে আমরা ঘুরে দেখেছি। সেখানে আসলে করোনার একটি প্রভাব পরোক্ষ প্রভাব পড়েছে। দর্শনার্থীরা আসলে খুব বেশি দরকার না হলে, আগে দেখা যেত একজন দর্শনার্থী প্রতিদিনই প্রায় 3-4 দিনই প্রতিটি মণ্ডপে ঘুরতেন, এবার আসলে তারা একেবারে একটি মণ্ডপে একবার ঘুরে তারা হয়তো বাসায় যাচ্ছেন, কারণ করোনার যে ভীতি সেটি আসলে সবার মাঝে আছে। আজকে সেই ধারাবাহিকতায় আজকে সকালে আপনি দেখতে পাচ্ছেন, আমরা এখন এই মুহূর্তে আছি চট্টগ্রামের লালখান বাজার একটি মণ্ডপে। এখানে এই মুহূর্তে আসলে আজকে সকালে এখানে মহাস্নানের মধ্য দিয়ে আসলে আজকের অষ্টমীর যে কর্মসূচি সেটি শুরু হয়েছে। এখন এখানে লাইন ধরে ভক্তরা দাঁড়িয়ে আছেন, তারা এখানে যে মা দেবীর যে প্রসাদ সেটি আসলে তারা সংগ্রহ করছেন। এবং আমরা দেখেছি প্রতিটি মণ্ডপে প্রতিদিনই আসলে যারা একটু দুস্থ রয়েছেন তাদের মধ্যে বস্ত্র বিতরণ সহ অন্যান্য যে বিষয়গুলো সেগুলো সীমিত আকারে করা হচ্ছে। এবং আমরা প্রতি মণ্ডপে দেখেছি মণ্ডপ ঢোকার যে প্রবেশদ্বার রয়েছে সেখানে হ্যান্ড স্যানিটাইজার সহ নানা রকমের বস্তু রাখা হয়েছে, যেগুলো দিয়ে মানুষ কিছুটা হলেও করোনা থেকে মুক্ত থাকতে পারেন, সেরকম কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ক্ষেত্রেও আজকে যে মণ্ডপ আমরা এসেছি এখানেও তার ব্যত্যয় ঘটেনি এবং সীমিত আকারে এখানে আয়োজনগুলো চলছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে
অসংখ্য নারী পুরুষ তারা তাদের যে মহাপ্রসাদ সেটি গ্রহণ করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবং এইভাবেই আসলে পুরো দিনের কর্মসূচিটি চলতে থাকবে। আমরা আরেকটি খবর নিয়ে আমরা যেটি জেনেছি যে ঢাকায় আসলে কুমারী পূজা হচ্ছে না। মহা অষ্টমীর দিন প্রতি বছরই চট্টগ্রামের শান্তনেশ্বরী মন্দিরে কুমারী পূজা হয়ে থাকে। সেটি হচ্ছে কি এটি নিয়ে আসলে এক ধরনের দোদুল্যমান অবস্থা এখনো আছে, যে কারণে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছি না চট্টগ্রামে মহা কুমারী পূজাটি হবে কিনা। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো সেই খবরটি জানবো এবং তারপরে আমরা কুমারী পূজার যে মূল আকর্ষণ সেটি আমরা দেখাতে পারবো। এই মুহূর্তে প্রতিটি মণ্ডপেই আসলে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটিকে মোটামুটি কিছুটা মানা হচ্ছে। আপনি যদি দেখেন যে আসলে সবার মুখেই একটি করে মাস্ক লাগানো আছে, সেটি কেউ কেউ সব প্রণোদিত হয়ে বাসা থেকে নিয়ে এসছেন, আবার কেউ কেউ অনেক ক্ষেত্রে আবার কমিটির পক্ষ থেকে সেটি বিতরণ করা হচ্ছে। অর্থাৎ মোটামুটি করোনার যে ভীতি সেটি আছে সবার মধ্যে এবং তারা মা দুর্গা এবং তার সন্তানদের কাছে এবার করোনা মুক্ত ধর্ষণ মুক্ত একটি দেশ তথা একটি বিশ্ব কামনা করছেন। তারা মায়ের প্রতি তাদের এবার প্রার্থনা হচ্ছে করোনার যে মহামারী সেটি যেন দূর হয়ে যায়, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, পাশাপাশি ধর্ষণ রাহাজানি সহ যে সমস্ত অনাচারগুলো ঘটছে সেগুলো থেকেও যাতে মানুষ পরিত্রাণ পায় সেরকম একটি প্রার্থনার মধ্য দিয়ে আজকের যে মহাষ্টমী তার কর্মসূচিটি চলছে এবং আজকে সারাদিন এরকম চলতে থাকবে। জি আহসান লিটন, আপনি সাথেই থাকুন। এই পর্যায়ে যেতে চাই রাজশাহী থেকে যোগ দিয়েছে সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, একটু জানতে চাই এই মুহূর্তে রাজশাহীতে পূজা মণ্ডপে মহা অষ্টমীর কি আয়োজন চলছে, আনুষ্ঠানিকতা কোন পর্যায়ে রয়েছে? হিন্দু ধর্মাবলম্বীদের যে এই দুর্গাপুজো শুরু হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় যে আনুষ্ঠানিকতা সেটা হলো আজকে মহাষ্টমী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী টাইগার পূজা মণ্ডপে এবং এখানে অষ্টমীর যে আনুষ্ঠানিকতা সেইটি কিন্তু এখানে শুরু হয়েছে। আমি দেখছি এখন শুরু হয়েছে যে অষ্টমী পূজা চলছে এবং এই পূজা কিন্তু একেবারে শেষ পর্যায়ে বলা যায়। কিছুক্ষণ পরে অঞ্জলি দেওয়া শুরু হবে এবং প্রসাদ বিতরণ শুরু হবে। তবে এই যে 5 দিনব্যাপী যে আয়োজন, এই আয়োজনের সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো যে আজকে অষ্টমী পূজার মধ্যে যে কুমারী পূজাটি অনুষ্ঠিত হবে সেইটি সকাল 10টার সময় রাজশাহী ত্রিনয়নী মণ্ডপে কিন্তু এই পূজাটি অনুষ্ঠিত হবে। এই পূজাটি বরাবরই এই মণ্ডপে অনুষ্ঠিত হবে। এই পূজার মাধ্যমে দিয়ে আমরা যেটুকু জেনেছি এখানকার মানুষের মাধ্যমে যে এখানে দেবী দুর্গাকে কুমারী রূপে এখানে একটি যুবতী শিশু বাচ্চাকে এখানে কুমারী রূপে উপস্থাপন করে এবং তার এখানে পূজা অনুষ্ঠিত হবে। তো এই যে দেবী দুর্গা পূজার ষষ্ঠী থেকে দশমী এবং তার মধ্যে মাইনুল হাসান একটু স্পষ্ট হতে চাই, ঢাকাতে কুমারী পূজা এবার হচ্ছে না এবং চট্টগ্রাম থেকেও সহকর্মী আহসান রিটন যেমনটা জানাচ্ছিলেন যে সেখানেও আসলে এখনো নিশ্চিত নয়। রাজশাহী থেকে কুমারী পূজা তাহলে হচ্ছে, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আমি যেই মণ্ডপটিতে ত্রিনয়নী মণ্ডপের যে কথাটি বললাম, এই মণ্ডপে কিন্তু বরাবরই কুমারী পুজো অনুষ্ঠিত থাকে এবং আমরা কিছুক্ষণ আগে সকালেও কথা বলেছি তাদের সাথে। তারা বলছে যে আজকে সকাল 10টায় সেখানে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। যদিও এই করোনা মহামারীর কারণে অনেক জায়গাতেই ঢাকা সহ অনেক জায়গাতে কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে, তবে তারা আমাদেরকে জানিয়েছেন তারা এখানে পূজাটি অনুষ্ঠিত করবেন এবং তারা জানিয়েছেন যে এই যে মহাষ্টমী, আজকে যে মহাষ্টমী এটির মূল আকর্ষণই হলো কুমারী পূজা এবং এই দিনটি তারা সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণভাবে তারা পালন করে থাকে এবং এই আজকের এই দিনে যে সন্ধি পূজা, কালী পূজা সহ নারী জাতিকে সম্মান জানিয়ে যে উপাসনার জন্য যে কুমারী পূজা করা হয়, এইটি তারা জানিয়েছেন আমাদেরকে যে এই মূলত মহাষ্টমীর মূল আকর্ষণই হলো কুমারী পূজা এবং তারা বলছে যে তারা এইটি তারা আজকে সকাল 10টায় অনুষ্ঠিত করবে। জানিয়ে না, যদি কুমারী পূজা অনুষ্ঠিত হয়েই থাকে, যেমনটা দেখা যায় যে কুমারী পূজাতে প্রচুর পরিমাণে ভক্তের ঢল নামে, সেই ক্ষেত্রে আসলে পূজা মণ্ডপগুলো স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কি নির্দেশনা দিচ্ছে? আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আমরা মণ্ডপের দর্শনার্থীদের ক্ষেত্রে দেখছি যে বিশেষ করে যে স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা, ঠিক এখনই যদি আপনি দেখেন যে মহাষ্টমী পূজা শেষ হয়েছে, এখন অঞ্জলি চলছে, সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার যে সামাজিক দূরত্ব নিশ্চিতের যে বিষয়টি সেইটি কিন্তু একেবারেই মানা হচ্ছে না এবং অনেকের মুখে আমরা দেখছি তারা মাস্ক পরে মণ্ডপে প্রবেশ করে। সেক্ষেত্রে কুমারী পূজার ক্ষেত্রেও যদি কোনো সেখানে পূজা তারা অনুষ্ঠিত করে, সেক্ষেত্রে তারা মূলত স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেইটি তারা নিয়ন্ত্রণের চেষ্টা করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। মহা অষ্টমীর
পূজা মণ্ডপগুলো ঘুরে সবশেষ খবরাখবর জানছিলাম। সহকর্মী চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন হাসান রিটন এবং রাজশাহীতে জানাচ্ছিলেন মাইনুল হাসান। এবার খুব একটা জমে ওঠেনি পূজার কেনাকাটা। বিক্রেতারা বলছেন করোনা পরিস্থিতির পাশাপাশি খারাপ আবহাওয়ার প্রভাব পড়েছে বাজারে। তবে গত বছরের মতো না হলেও বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা। করোনা পরিস্থিতির মধ্যেই উদযাপিত হচ্ছে এবারে দুর্গাপূজা। এরই মধ্যে বাদ সেধেছে বৈরী আবহাওয়া। তবে এরপরও কেনাকাটা বেড়েছে অনেক বিপণী বিতানে। বড়দের সঙ্গে বাজারে আসছে শিশুরাও। কেনাকাটা বেশি পোশাকের দোকানে। প্রসাধনী, সাজসজ্জার উপকরণের দোকানেও ক্রেতা কম নয়। শপিং তো ভালোই, আর ভিড়ও প্রচুর। কেনাকাটাও আমাদের হয়ে গেছে, শাড়ি টাড়ি আর টুকটাক কেনাকাটার জন্য আসছি। পরিবার নিয়ে আসতে হয়, ছেলে পেলে, তারপর নাতিপুতি আছে, কিনে দিতে হবে। আগের বছর পূজায় ছাড়টা আরো বেশি ছিল, এবার আমি জাস্ট একটা শপে পেয়েছি। অন্যান্য বছরের মতো এবার পূজার মৌসুমে বিক্রি না হলেও সন্তুষ্ট বিক্রেতারা। তারা বলছেন যা বিক্রি হচ্ছে তাতেই করোনার ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠার সুযোগ পাওয়া যাবে। তারপরেও আলহামদুলিল্লাহ কাস্টমাররা আসছে। যেমন রোজার ঈদে তো আমরা বন্ধই ছিল আমাদের এই মার্কেট আড়াই মাসের মতো। কোরবানির ঈদে কিছু কাস্টমারদের আমরা সাপোর্ট দিতে পেরেছি, তো এখন আমরা হাই সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। সবাই তো আশা নিয়েই তো ব্যবসা বাণিজ্য করতেছি। সামনে যদি পরিস্থিতি ভালো হয় বা সামনে আবার রমজান আসতেছে, তখন যদি পরিস্থিতি ভালো হয়। পূজা উপলক্ষে বিপণী বিতানের পাশাপাশি বিক্রি বেড়েছে ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতেও। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্প্রতি ঢাকা 5 আসনের উপনির্বাচনে এজেন্ট নিয়োগ না দিয়েই উল্টো নির্বাচন কমিশনকে বিএনপি দোষারোপ করেছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার সকালে ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভা শেষে এমন মন্তব্য তার। এ সময় বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিভিন্ন ইস্যুতে মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন কাদের। এদিকে বাজারের সিন্ডিকেটের কাছে সরকার ব্যর্থ নয় জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী আরও বলেন, করোনার কারণে বিভিন্ন পণ্যের উৎপাদন ও আমদানি কম হওয়ায় দাম বেড়েছে। তবে এই সমস্যা সাময়িক। বাজার নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। ওবায়দুল কাদের আরও বলেন, ধর্ষণের মতো অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। দলের কেউ কোনো রকম অপরাধ করে ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। তারা বারে বারে নির্বাচন আন্দোলনে প্রত্যাখ্যাত হয়ে বারবার নতুন করে আন্দোলনে ডাক দিচ্ছে। পরীক্ষার পর আন্দোলন, কখনো রোজার ঈদের পর আন্দোলন, কখনো কোরবানির ঈদের পর আন্দোলন। আপনারা কি বিশ্বাস করেন বিএনপি আন্দোলনের হাক ডাক আষাঢ়ে তর্জন গর্জনী সার কিনা? রাজধানীর দক্ষিণখানে কয়েক মাস আগে ধর্ষণের শিকার এক নারী আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ধর্ষণের সেই মামলার সূত্র এবং পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারেন ফাতেমা বেগম। পরিবারের সদস্যরা জানান, ফাতেমা বেগম তার স্বামীর এক আত্মীয়ের বাসায় কয়েকদিন যাবৎ অবস্থান করছিলেন। শুক্রবার সন্ধ্যার পর ওই বাসাতেই ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তার স্বামী সোহেল শেখ। পরে পুলিশকে খবর দিলে রাতেই তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তার স্বামীকে। ফাতেমা জুন মাসে ধর্ষণের শিকার হন। গত 4 অক্টোবর তিনি নিজেই বাদী হয়ে দক্ষিণখান থানায় 4 জনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় 2 আসামি কারাগারে আছে বলেও জানায় পুলিশ। এর বাসা কিন্তু এটা না, এটা হচ্ছে আমার বাসা। আমার ভাই বিপদে পড়ছে, ওই বাসা থাকতে পারে না, তখন আমার কাছে আসছে, আমি আশ্রয় দিচ্ছি। ওই মামলা নিয়ে নাকি চাকরি টাকরি দিবে নাকি সামহাও এই জন্য এটা হয়েছিল, স্বামী স্ত্রীর মধ্যে এটা ঝগড়াঝাটি হয়েছিল। ওদের মধ্যে মাঝে মধ্যে ঝগড়াঝাটি হইতো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হইতো। সর্বশেষ যে পরশু দিন রাতে 2টার সময় স্বামী কিছু মাইক দিয়েছিল, হয়তো ওইটাকে কেন্দ্র করে হতে পারে যে বিশ্বে আবারও হয়েছে দৈনিক শনাক্তের নতুন রেকর্ড। 24 ঘন্টায় বিশ্বে প্রায় 5 লাখ রোগী সংক্রমিত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 4,24 লাখের বেশি। নতুন 6,500-এর বেশি মানুষের মৃত্যুসহ বিশ্বের প্রাণহানি ছাড়ালো 11,48,000। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, প্রাণ গেছে 900 মানুষের। দেশটির মোট প্রাণহানির সংখ্যা 2,29,000-এর বেশি। গেল 24 ঘন্টায় 80,000 সংক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের
মোট আক্রান্তের সংখ্যা 87 লাখ ছাড়িয়েছে। ভারতে একদিনে 656 জনের মৃত্যু হয়েছে, ভাইরাস মিলেছে 54,000 মানুষের দেহে। ব্রাজিলে শুক্রবার 566 জনের প্রাণহানি, নতুন করে সংক্রমিত হয়েছে 23,000। এদিকে পরিস্থিতির অবনতি হয় নতুন 38 এলাকা সহ দেশের 2/3 লকডাউন জারি করেছে ফ্রান্স। দেশটির 24 ঘন্টায় 231 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য হারে সংক্রমণ বাড়ছে বেলজিয়াম, স্পেন, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে। এই ছিল বিরতির সংবাদের এখনকার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।